আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এক্সিস মেডিকেল স্কুল নিয়মিতই আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে দেশ সেরা সব লিজেন্ডারি মেন্টরদের ক্লিনিক্যাল সেশন, একাডেমিক সেশন, ক্যারিয়ার সেশন এবং তাছাড়াও আরো অন্যান্য বিভিন্ন ধরনের সেশন। এখন আমরা সবাই যেহেতু জানি আমাদের সামনে একটা আসন্ন প্রফ ওয়ান নিয়ে কথা চলছে, সেই প্রফের কথা চিন্তা করে এক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য আরেকটা চমক নিয়ে এসেছে। সেটা হচ্ছে প্রফ ভিত্তিক রিটেন আর ভাইভা সেশন আর কিছু রিভিউ সেশন। আজকে এমনই একটা সেশনে আমরা একত্রিত হয়েছি। আজকে থেকে এক্সিস মেডিকেলের নতুন চমক হিসেবে শুরু হতে যাচ্ছে মেডিসিনের রিটেন সেশন, যেটা প্রতি রবিবারই ইনশাল্লাহ চলবে। আর এই সেশনে আমরা আমাদের গেস্ট হিসেবে পেয়েছি আমাদের সবার প্রিয় স্যার রাজীব সাহা স্যারকে। স্যার আমাদের সাথে ইনশাল্লাহ মেডিসিনের যে রিটেনের পার্টটা সেটা নিয়ে কথা বলবে আর রিটেনের সবকিছুই আমাদেরকে সলভ করে দিবে। আশা করছি সেশনটি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই এক্সিস মেডিকেল স্কুলের পাশেই থাকবেন। তাহলে দেরি না করে আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমরা তাহলে আর দেরি না করে আমাদের সেশনটা শুরু করে দিই। শিওর শিওর। আজকে আমরা ফাইনাল প্রফ পরীক্ষা মেডিসিন পার্টের রিটেন নিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমার আহ, যেটা পড়েছে সেটা হচ্ছে যে রেসপিরেটরি মেডিসিনের রিটেন পরীক্ষার আমরা কিভাবে লিখবো। তো আজকে এটা কয়েকটা ক্লাস লাগবে, আমার মনে হয় যে প্রায় 4 থেকে 5টা যদি ক্লাস নেওয়া যায় তাহলে পুরোপুরি এই পুরো রিটেন সেশনটা আমরা ডিসকাস করতে পারবো। আজকে কয়েকটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো এর ভিতরে আমরা প্রথমে আপনাদের ওই কিছু টপিকস কিছু টপিকস এবং কিছু কোশ্চেন আমি স্ক্রিনে শেয়ার করে দেব। ওই কোশ্চেন গুলোর উপরে আমরা আলোচনা করব কিভাবে কোশ্চেন গুলাকে যদি আমরা লিখি বা কিভাবে যদি কোশ্চেন গুলাকে আমরা কি আনসার কিভাবে লিখলে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো সেগুলা ফোকাস করেই আমার মনে হয় যে আজকের সেশনটা আলোচনা হবে। এবং রিটেন সেশনে একটু ইন জেনারেল আমি যেটা বলতে চাই সেটা হলো যে রিটেনের মেডিসিন বা সার্জারি যাই হোক, যে মেন যে পয়েন্ট গুলা, যে মেন একটা একটা কোশ্চেন থাকলে তার যে মেন পয়েন্ট গুলা, যে মেন যে ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা প্রবাবল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এই মেইন যে পয়েন্ট গুলা সেই পয়েন্টটাকে আমরা আগে লেখার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের যে পরবর্তীতে আমরা সেই মেইন পয়েন্টের বেসিস করে কি পয়েন্ট গুলো আমরা চিন্তা করছি বা কি পয়েন্ট গুলো আমরা লিখবো সেগুলোকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে কিন্তু যারা খাতা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে না, পরে যদি আমরা একটু সময়ের জন্য কমও লিখতে পারি অথবা যে পরীক্ষায় আহ, আহ, বিভিন্ন কারণে যে আমাদের লেখার সময় কম পাচ্ছি, কিন্তু মেন পয়েন্ট যখন উপরে লেখা থাকবে যে এই পয়েন্ট গুলোর উপরেই সে লিখতে চেয়েছে, মেন পয়েন্ট গুলো যদি ঠিক থাকে তাহলে টিচাররা নাম্বার দিয়ে দেবে। এই জন্য আমার মনে হয় যে যে একটা কোশ্চেন থাকলো যে এই একটা সিনারিও এতে কি হতে পারে, তো যেগুলা হতে পারে সেগুলা আগে লিখে তারপরে সেগুলার সিনারি, ওগুলার কজ, ওগুলার হিস্ট্রি, ওগুলার ইনভেস্টিগেশন, ওগুলার ইভালুয়েশন, সেগুলো আমরা আহ, পরে লিখবো। কিন্তু মেন যে পয়েন্ট গুলা সেগুলো যদি আগে লেখা যায় তাহলে বোঝা যাবে যে এই স্টুডেন্টটা এই টপিকসটা সম্বন্ধে জানে, ভালো জানে। পরে লেখাতে একটু কম বেশি হলেও নাম্বার খুব বেশি পার্থক্য হবে না। তো আমরা চলে যাচ্ছি যে আজকে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের যে কোশ্চেনটা, যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আমরা চলে যাচ্ছি। সরি। রেসপিরেটরি সিস্টেম এর ভেতরে
প্রথম যে টপিকস গুলো আসে যে এক্সামিনেশন ইনভেস্টিগেশন অফ রেসপিরেটরি সিস্টেম, এই টপিকস এর উপরে ফার্স্ট যদি কোশ্চেন যে কোশ্চেন গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে যাই, what information would you gather from bedside examination of sputum, or what the importance of bedside examination of sputum in clinical diagnosis of a disease? তার মানে হলো যে আমরা এইরকম যদি একটি কোশ্চেন থাকে, স্পুটাম থেকে বেড সাইটে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি, এই কোশ্চেন গুলাকে আমরা আহ খুব অল্প সময়ের ভিতরে কি পয়েন্ট গুলা লিখে ফেলতে পারি যে স্পুটাম এর কালার, অ্যামাউন্ট অ্যান্ড ভিসকোসিটি, কনসিস্টেন্সি, এই তিনটা জিনিস আমরা দেখি। তো বেড সাইড এক্সামিনেশনেই কিন্তু আমরা স্পুটাম দেখতে পারি যে স্পুটাম পট, এখানে স্পুটাম থাকে পেশেন্টের। তো এইখানে যদি স্পুটামের কালার যদি রাস্টি কালারের স্পুটাম হয়, তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিস চলে আসবে নিউমোকক্কাল নিউমোনিয়া। স্পুটামের যদি কালার হয় মিউকয়েড, মিউকয়েড হলে আমরা চিন্তা করি যে ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি কিনা। যদি পুরুলেন্ট স্পুটাম হয়, আহ এই পুরুলেন্ট স্পুটাম গুলা কিন্তু অ্যাকিউট ইনফেকশনকে ইন্ডিকেট করে, যেমন নিউমোনিয়া, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েক্টেসিস। এবং যদি দেখা যায় যে এই স্পুটামের কালার যদি পিঙ্ক অ্যান্ড ফ্রদি হয়, তখন আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর বুঝতে পারি। তো এই কালার থেকে আমরা এই কালার গুলা দিয়ে আমরা স্পুটামের ক্যারেক্টারিস্টিক্স গুলা দিয়ে বেডসাইড এক্সামিনেশনে এই পয়েন্ট গুলা ডায়াগনোসিস করতে পারি। তো এটা আমরা লিখবো। তারপরে স্পুটামের অ্যামাউন্টটা আমরা দিয়ে কি বুঝতে পারি, যদি আহ পুরুলেন্ট অ্যান্ড পুরুলেন্ট অ্যান্ড লার্জ অ্যামাউন্ট অফ স্পুটাম বেড সাইডে পাওয়া যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রঙ্কিয়েক্টেসিস এবং লাং অ্যাবসেস এই দুইটা দিকে আমরা ইন্ডিকেট করতে পারবো। তো আমরা বেড সাইডে এই কালার অ্যান্ড অ্যামাউন্ট দিয়ে আমরা, এবং কনসিস্টেন্সি, যেমন থিক ফ্লুইড, থিক স্পুটাম গুলো আসে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন লাইক নিউমোনিয়া, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েক্টেসিস। আর আবার যদি মিউকয়েড স্পুটাম হয়, তাহলে আমরা সিওপিডি পেশেন্ট গুলাকে যে দেখি যে এদের মিউকয়েড স্পুটাম হয়। তো স্পুটামের এক্সামিনেশন থেকে আমরা বেড সাইডে এই ইনফরমেশন গুলো থেকে এইটুকু আমরা এই ডায়াগনোসিস আমাদের হেল্পফুল হবে। তো এটা আমরা রিটেন এইভাবে লিখতে পারি। যদি কোশ্চেন আসে যে কজেস অফ ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, সো ইট ইজ এ ভেরি কমন কোশ্চেন। এটা মনে হয় যে 2 নাম্বার বা এর চেয়ে বেশি থাকার কথা না, যে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড এর কজ কি। আমি এটা আমরা সবাই লিখবো যে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড এর কজ 1 নাম্বার লিখবো যে কনসোলিডেশন। কনসোলিডেশন কিসে কিসে হয়, যেমন নিউমোনিয়া, অথবা আমরা মেনলি নিউমোনিয়াই লিখবো, কনসোলিডেশন নিউমোনিয়াতে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যায়। 2 নাম্বার লিখবো যে যদি ক্যাভিটারি লাং লেশন হয় লাইক লাং অ্যাবসেস, তাহলে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো। যদি ফাইব্রোসিস থাকে, লাং ফাইব্রোসিস, তাহলে আমরা এখানে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো। সো কনসোলিডেশন, ক্যাভিটি, ফাইব্রোসিস। অ্যান্ড যদি কোলাপস লাং হয় এবং আহ, এখানে যদি এয়ারওয়েটা প্যাটেন্ট থাকে, তার মানে কোলাপস উইথ প্যাটেন্ট ব্রঙ্কাস, তাহলে আমরা এখানে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো। এই 4টা কজ লিখলে এখানে ফুল মার্কস পাওয়া যাবে। তো এরপরে যদি একটা কোশ্চেন থাকে যে এরকম যে ফিজিক্যাল সাইন অ্যান্ড রেডিওলজিক্যাল নেচার অফ নিউমোনিক কনসলিডেশন, তার মানে হলো যে এইরকম যদি কোশ্চেন থাকে যে একটা নিউমোনিয়ার পেশেন্টের যে রেডিওলজিক্যালি আমরা কি পাবো, আর হচ্ছে ফিজিক্যাল সাইন কি পাবো। তো ফিজিক্যাল সাইনকে আমরা ভাগ করে নেব 2 ভাগে। একটা হচ্ছে জেনারেল সাইন, জেনারেল এক্সামিনেশনের সাইন, আর রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের সাইন। জেনারেল এক্সামিনেশনে আমরা পেশেন্টের
হাই গ্রেড ফিভার পাবো, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড পেশেন্টের যদি যখন আমরা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করব তখন কনসলিডেশনের যে ফিচার গুলো আমরা বলবো যেভাবে যে ট্রাকিয়াটা সেন্ট্রাল থাকবে, অ্যাপেক্স বিট নট শিফটেড, ভোকাল প্রিমোটাস ইনক্রিজড। তারপরে আমরা যেটা দেখি যে এখানে অসকালটেশন করলে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যাবে। অসকালটেশন আগে আমরা পারকাশন করি, পারকাশন করলে পারকাশন নোট ডাল পাওয়া যাবে। এবং আহ, আমরা এখানে ভোকাল রেজোনেন্স এবং ভোকাল প্রেমোটাস দুইটাই ইনক্রিজ পাওয়া যাবে। এটা একটা কনসালটেশনের টিপিক্যাল সাইন। অ্যান্ড রেডিওলজিক্যালি আমরা কি পাবো, একটা হোমোজেনাস অপাসিটি পাই। হোমোজেনাস অপাসিটির যেখানে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে। সো আমার মনে হয় এইটুকু লিখলেই এখানে ফুল মার্কস পাওয়া যাবে। আবার যদি একটা কোশ্চেন আসে যে ফিজিক্যাল সাইন অফ নিউমোথোরাক্স, নিউমোথোরাক্সের ফিজিক্যাল সাইনটা খুব টিপিক্যাল পাওয়া যাওয়ার কথা। নিউমোথোরাক্স অ্যাকচুয়ালি এটাকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স আর একটা হচ্ছে নিউমোথোরাক্স কিন্তু সেটা টেনশন হয় নাই। এরকম যে যদি টেনশন নিউমোথোরাক্স হয় তাহলে কিন্তু ট্রাকিয়া অ্যান্ড অ্যাপেক্স বিট শিফটেড হয়ে যাবে। কিন্তু যদি টেনশন নিউমোথোরাক্স না হয় তাহলে অ্যাপেক্স বিট অথবা ট্রাকের কোনো চেঞ্জ আসবে না। তো আমরা টেনশন নিউমোথোরাক্সটাই ইউজুয়ালি আমরা পরীক্ষায় পেয়ে থাকি যে টেনশন নিউমোথোরাক্স টিপিক্যাল কি পাওয়া যাবে। যেটা পাওয়া যাবে সেটা হলো যে ইন্সপেকশনে দেখা যাবে যে যে সাইডের নিউমোথোরাক্স সেম সাইডে চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ট্রাকেয়া যদি এক্সামিনেশন করা হয় তাহলে যে সাইডে নিউমোথোরাক্স তার অপোজিট সাইডে এটা পুশ হবে, and apex would also push to the opposite side. Chest expansibility will be reduced in the same side, and vocal primotus is diminished. পারকাশন না, পারকাশন যদি করি, পারকাশন করলে হাইপার রেজোনেন্ট পারকাশন পাওয়া যাবে এখানে। ব্রেস সাউন্ড উইল বি অ্যাবসেন্ট অর ডিমিনিশড। আর এক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে আহ, এই এই কয়েকটা পয়েন্ট দিয়েই আমরা এটাকে ভাগ করবো। ভোকাল রেজোনেন্স যখন দেখবো দেখবো ভোকাল রেজোনেন্স অলসো ডিমিনিশ। সো নিউমোথোরাক্সের আমরা এই কয়েকটা সাইন দেখে বুঝবো যে মেনলি দেখা যাচ্ছে যে এখানে বেস সাউন্ড অ্যাবসেন্ট কিন্তু পারকাশন নোট হাইপার রেজোনেন্ট। এটা নিয়ে আমরা এই নিউমোথোরাক্স থেকে প্লালিফিকেশনটাকে আলাদা করি। প্লালিফিকেশনে ওইখানে বেস সাউন্ড অ্যাবসেন্ট থাকে কিন্তু পারকাশন নোটটা ডাল হয়ে যায়, স্টোনে ডাল হয়ে যায়। নিউমোথোরাক্সে এটা হাইপার রেজোনেন্ট হয়ে যায়। এখন এটা যদি ম্যানেজমেন্ট আসে রিটেন কোশ্চেনে, তাহলে আমাদের টেনশন নিউমোথোরাক্স যদি হয়ে থাকে তাহলে পেশেন্টের কিন্তু অবশ্যই আগে যে স্পেসিফিক যে ম্যানেজমেন্টটা, তার আগে জেনারেল ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। যে পেশেন্টটাকে আমরা জেনারেল ম্যানেজমেন্ট করব, পেশেন্টের এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো আপনাকে এনশিওর করব। পেশেন্টকে আমরা অক্সিজেন দিব, পেশেন্টকে আমরা হসপিটালাইজেশন করব। তারপরে হলো পেশেন্টকে আমরা একটা ওয়াটার সিল ড্রেনেজ বলে, যেটা আমরা হোয়াইট বোর্ড নিডল দিয়ে করতে পারি অথবা আইটি টিউব দিয়ে করতে পারি। হোয়াইট ওয়াটার সিল ড্রেনেজ করে পেশেন্টটাকে রিলিফ দিব। এটাই মেন ম্যানেজমেন্ট। তো রিটেনে এই কথাগুলোই একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এরপরে যদি একটা কোশ্চেন আসি যে ফিজিক্যাল সাইন অফ রাইট সাইডের নিউমোথোরাক্স, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে যে নিউমোথোরাক্সে আমরা কি ফিজিক্যাল সাইন পাবো এবং কি টেনশন নিউমোথোরাক্স হলে আমরা কিভাবে ম্যানেজ করবো। তারপরে যদি কোশ্চেনটা আসি যে হোয়াট আর দ্য রেসপিরেটরি ডিজিজেস ইউ ক্যান ডায়াগনোজ বাই সিং দ্য চেস্ট এক্স-রে। চেস্ট এক্স-রে দেখে আমরা কি কি রেসপিরেটরি ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। অলমোস্ট অনেকগুলা ডিজিজই আমরা এখানে রেসপিরেটরি ডিজিজ যেগুলো আমরা এক্স-রে দেখে ডায়াগনোস করতে পারি। কিছু ডিজিজ আছে যেগুলা আমরা এক্স-রে দেখে ডায়াগনোস করতে পারি না, অন্য অন্য টেস্ট আছে। সো এক্স-রে দেখে যদি আমরা এইভাবে যদি রিটেন কোশ্চেন আসে তাহলে আমরা প্রথমেই লিখবো যে নিউমোনিয়া আর কনসলিডেশন। নিউমোনিয়া আমরা ডায়াগনোস করতে পারবো কনসলিডেশন দেখে। তারপর লাং অ্যাবসেস অর দ্যাটস মিন দেয়ার ইজ ক্যাভিটারি লাং লেশন। ক্যাভিটি এয়ার ফ্লুইড লেভেল দেখে আমরা একটা ক্যাভিটি ডায়াগনোসিস করতে পারবো যেটা ইন্ডিকেট করে লাং অ্যাবসেস।
নাম্বার হচ্ছে আমরা যদি একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা থাকে, দুই ভাবে প্রেজেন্ট করতে পারে এক্সরে তে, তাহলে দুই ভাবে না অনেক ভাবে প্রেজেন্ট করতে পারে। এর ভিতরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমরা কলাপস নিয়ে আসতে পারে, যে সেন্ট্রাল কলাপস থাকতে পারে লাং এর সাইডে, পেশেন্টের মাস লেশন নিয়ে থাকতে পারে, একটা মাস লেশন এক্সরে তে দেখা যাচ্ছে, এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে। এই এই দুইটা প্রেজেন্টেশনই আমরা এখানে আলোচনা করি। তারপরে দেখা যাচ্ছে প্লুরাল ইফিউশন আমরা ডায়াগনোসিস করতে পারি এক্সরে দেখে। তারপরে এক্সরে দেখে আমরা সিওপিডি পেশেন্ট বুঝতে পারি যে হাইপার ইমফেসিমা চেঞ্জ আছে কিনা, এগুলা দেখতে পারি। তাছাড়াও ব্রঙ্কিয়াটেসিস, ডিপিএলডি, এগুলোও আমরা ধারণা করতে পারি চেস্ট এক্সরে দেখে। সো এক্সরে দেখে আমার মনে হয় এই ডিজিজ গুলো আমরা আলোচনা করতে পারি। এরপরে চলে যাই আমরা পরবর্তী যে স্লাইডটা, যে ডিসনিয়া অ্যান্ড ব্রেথলেসনেস। সো এইখানে কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলা পরীক্ষায় খুব কমনলি আসে। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ক্লিনিক্যাল হিস্ট্রি অ্যাবাউট ব্রেথলেসনেস উইথ ইন্টারপ্রিটেশন। তো একটা পেশেন্ট যদি ব্রেথলেসনেস নিয়ে আসে, তাহলে তার কি কি হিস্ট্রি আমরা নিতে পারি বা নিব। এই 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 কোশ্চেনটা যদি রিটেনে আসে, তাহলে আমরা এই পেশেন্টের হিস্ট্রি গুলা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে লিখতে পারি যে এই ব্রেথলেসনেস এটার অনসেটটা কিভাবে হলো, অ্যাকিউট অনসেট অর ক্রনিক অনসেট অর সাব অ্যাকিউট অনসেট, এটা কতদিন ধরে এটা প্রোগ্রেস করলো, যে এটা কি সবসময় থাকে কিনা, নাকি মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। তো এই কনসেপ্টটাই খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখা গেল যে পেশেন্টের এই ব্রেথলেসনেস সাথে তার কোনো অ্যালার্জির হিস্ট্রি আছে কিনা, ব্রেথলেসনেস সাথে তার কোনো ট্রিগারিং ফ্যাক্টর বা ইরিটেন্ট আছে কিনা, তার স্মোকিং এর হিস্ট্রি আছে কিনা, তার কাফ আছে কিনা, তার স্পুটাম আছে কিনা, চেস্ট পেন আছে কিনা, আহ ব্রেথলেসনেস সাথে তার হিমোপটাইসিস আছে কিনা, এই সবগুলা হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালার্জিক ডিজিজ অর ব্রঙ্কাল অ্যাজমা আছে কিনা। তো এই সবগুলা ডিজিজ, সবগুলা কিন্তু আমরা প্রত্যেকটা ডিজিজের সাথে ইন্টারলিঙ্ক। তো এইগুলাই একটু গুছিয়ে লিখতে হবে, যে একটা ব্রেথলেসনেস পেশেন্ট এই কতদিন ধরে ব্রেথলেসনেস, এবং এগুলোর সাথে রিলিভেন্ট সিমটম গুলা দিয়ে দিয়ে আমার মনে হয় যে এই ডিডি গুলা এখানে এই কোশ্চেনটা এইভাবে অ্যান্সার করা যেতে পারে। তারপরে যদি একটি কোশ্চেন থাকে যে 50 years old male presented with severe dyspnea, তাহলে সিভিয়ার ডিসনিয়া নিয়ে যদি একটা পেশেন্ট আসে যার বয়স 50, তাহলে কি কি কজ আমরা চিন্তা করব। সিভিয়ার ডিসনিয়া নিয়ে পেশেন্ট আসলে আমরা কয়েকটি ডিজিজকে অবশ্যই মাথায় রাখবো। তার ভিতরে একটা হলো যে অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। 3 নাম্বার হচ্ছে যে অ্যাকিউট এমআই উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। আর রেসপিরেটরি কজের ভিতরে অবশ্যই আমরা অ্যাকিউট পালমোনারি এম্বোলিজমটাকে লিখবো। তারপরে হচ্ছে একটি পেশেন্টের যদি অ্যাকিউট ব্রেথলেসনেস থাকে, তাহলে ফাংশনাল বা সাইকোজেনিক বা হিস্টেরিয়া যেটা বলি আমরা, সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, এগুলা খুব অ্যাকিউট প্রেজেন্টেশন থাকে, যে অ্যাজমা, সিওপিডি, তারপর পালমোনারি এম্বোলিজম, অ্যাকিউট এলপিএফ অর এমআই, সাথে সাইকোজেনিক। এই কজগুলা যেগুলা এগুলা বললাম, এগুলাতে ব্রেথলেসনেস খুব সিভিয়ার থাকে, মানে অ্যাকিউট যে ইমার্জেন্সিতে আমরা এই পেশেন্ট গুলাকে বেশি দেখে থাকি। তাছাড়া যদি অ্যাকিউট না হয়, সিভিয়ার না হয়, তাহলে অন্য অন্য কজ গুলাও আসবে। ও অ্যানাদার কজ যেটা বাদ দিতে, সেটা হলো হচ্ছে যদি টেনশন নিউমোথোরাক্স থাকে, তাহলেও সেটা সিভিয়ার ব্রেথলেসনেস আর ডিসনিয়া করবে। এই 5 থেকে 6টি কজ আমরা পরীক্ষায় লিখবো। তো এরপরে কোশ্চেনটাই দেখা গেল যে টেনশন নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট। তার মানে এই কোশ্চেনটা জানতে চাচ্ছিল যে টেনশন নিউমোথোরাক্স নিয়ে যদি পেশেন্ট আসে সিভিয়ার ডিজিজ নিয়ে, এটা কিভাবে ম্যানেজ করবো। আমার মনে হয় যে এটা একটা
আমরা একটু আগে আলোচনা করেছি যে সিভিয়ার ডিসনিয়া যদি নিউমোথরাক্স নিয়ে আসে, তাহলে নিউমোথরাক্সের আমরা আগে জেনারেল ম্যানেজমেন্ট করব, পেশেন্টকে অক্সিজেন দিব, পেশেন্টকে হসপিটালাইজেশন করব, পেশেন্টকে সার্কুলেশন, ব্রিদিং, এয়ারওয়ে ক্লিন করব, করে পেশেন্টকে ভর্তি করে তারপরে হচ্ছে পেশেন্টটাকে ওয়াইড ফোর নিডেল অথবা আইটি টিউব দিয়ে ওয়াটার সিল ড্রেনেজ করব। এটাই মেন ম্যানেজমেন্ট টেনশন নিউমোথরাক্সের, এবং ইট শুড বি আর্জেন্ট। সো সিভিয়ার বেসিস নিয়ে আসলে এই কজগুলো আমরা মাথায় রাখবো। যদি আরেকটা কোশ্চেন এখানে আছে যে 65 years old male presented with exertional dyspnea for 6 months, and the clinical information would search for the clinical diagnosis. তো এক্সারশনাল ডিসনিয়া, এগুলো এক্সারশনাল ডিসনিয়া হলে কিন্তু আমরা কিছু ডিজিজ মাথায় রাখি। তার ভিতরে একটা হলো ডিপিএলডি, তার মানে আগে বলতো যেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এই ডিজিজ গুলাই কিন্তু পেশেন্টের এক্সারশনাল ডিসনিয়া নিয়ে আসে, মানে হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্ট বেড়ে যায়। তাছাড়া কার্ডিয়াক কিছু কজ, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ আর এলভিএফ, এগুলাও এক্সারশনের সাথে শ্বাসকষ্ট হয়। সাথে এক্সারশনের সাথে সিওপিডি যদি থাকে, এখানে এক্সারশনের সাথে তারও শ্বাসকষ্ট বাড়ে। তো এই ডিজিজ গুলা সম্বন্ধে ক্লিনিক্যাল ইনফরমেশন যদি আমাদের আহ লিখতে বলে, তাহলে আমাদের এই পেশেন্ট গুলার হিস্ট্রি থেকে শুরু করতে হবে। হিস্ট্রি থেকে দেখতে হবে যে পেশেন্টের অনসেটটা কবে থেকে হচ্ছে, এই পেশেন্টের এটা ডিজিজটা কিভাবে প্রোগ্রেস করতেছে, প্রতিদিন হচ্ছে কিনা, তার সাথে আর কি কি রেসপিরেটরি সিমটম আছে, যে পেশেন্টের কাফ আছে কিনা, পেশেন্টের স্পুটাম প্রোডাকশন আছে কিনা, স্পুটাম প্রোডাকশন আছে নাকি নন প্রোডাক্টিভ নন প্রোডাক্টিভ কাফ, প্রোডাক্টিভ অর নন প্রোডাক্টিভ কাফ, সেটাকে আমরা এই এখানে ক্লিনিক্যাল ইনফরমেশনের ভিতরে লিখবো। তারপরে পেশেন্টের সাথে স্পুটাম চেস্ট পেইন আছে কিনা, পেশেন্টের পালপিটেশন আছে কিনা, পেশেন্টের হিমোপ্টাইসিস আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস আমরা এগুলা লিখবো। তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ভিতরে পেশেন্টের এনিমিয়া আছে কিনা, পেশেন্টের ক্লাবিং আছে কিনা, পেশেন্টের এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট যে পেশেন্টের রেসপিরেটরি রেট কত, সেগুলো আমরা এখান থেকে লিখবো। পেশেন্টের সায়ানোসিস আছে কিনা সেটা লিখবো। তারপরে রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সামিনেশন কি কি আমরা পাবো, সেগুলা আমরা এখানে লিখবো। তো এভাবে কিন্তু আমরা এই পেশেন্টটাকে এক্সামিনেশন করতে পারি, রিটেন হিসেবে লিখতে পারি। তারপরে যদি একটা পেশেন্ট আসে যে 30 years old ফিমেল প্রেজেন্টেড উইথ সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, হোয়াট মে বি দ্য কজ। তো 30 years এর একটা পেশেন্ট ফিমেল সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হলে অনেকগুলা কারণ হতে পারে। অ্যাজমা যদি অ্যাকিউট সিভিয়ার অ্যাটাক হয়, তাহলে সেখানে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস আসতে পারে। তো অ্যাজমাটা আমরা লিখবো। এক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম ফিমেল পেশেন্টদের হতে পারে, কারণ ডিভিটি অর কানেক্টেড ডিজিজ লাইক এসএলই যদি অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে এই পেশেন্ট গুলার পালমোনারি এম্বোলিজম একটা কজ হিসেবে আমরা রাখবো এখানে, যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, পালমোনারি এম্বোলিজম। এন্ড থার্ড যদি আমরা রাখি যে বয়স কম ফিমেল পেশেন্ট, সাইকোজেনিক আর ফাংশনাল যেটা হয় সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, সেটাকে আমরা রাখবো 3 নম্বরে রাখা যেতে পারে। তাছাড়াও পেশেন্টের নিউমোথোরাক্স আর টেনশন নিউমোথোরাক্স রাখা যায় অনেকের, অনেক ক্ষেত্রে এটা অল্প বয়স, বেশি বয়স, সব বেশি হতে পারে। কন্টিনিউয়াস যে নিউমোথোরাক্স গুলো হয় সেগুলো আমরা রাখবো। তো এই কয়েকটা কজ আমরা রাখবো। এক্ষেত্রে কিন্তু 30 বয়স যেহেতু, সেহেতু যে সিওপিডি ফিমেল, এটা আমরা হয়তো না, হয়তো বা রাখবো না। আবার এলবিএফ, ইসকেমিক হার্ট ডিজিজ, এটা হয়তো বা না রাখলেও চলবে, লিখলেও খুব যে সমস্যা হবে তা না, কিন্তু এগুলাকে আমরা না রাখলেই ভালো হয়। এবং হোয়াট মে বি দ্য কজ আমরা বলে ফেললাম যে এই কজ গুলো সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে থাকে। আরেকটা যদি কোশ্চেন আছে যে 60 years old patient presented with exertional dyspnea, how will we investigate? তো এটা আমরা মনে হয় আলোচনা করেছি একটু আগে। তো ডিসনিয়ার থেকে
যদি এই কোশ্চেন গুলো থাকে আমরা এইভাবে আলোচনা করব। তো এরপরের একটি টপিক আজকে আলোচনা করছি, হয়তোবা এটাই আজকের লাস্ট টপিক যে সময়ের ভিতরে, যে হিমোপ্টাইসিস এর পেশেন্ট গুলাকে হিমোপ্টাইসিস থেকে কি কি রিটেন কোশ্চেন হতে পারে। এখানে লেখা আছে মেনশন 5 ইম্পর্টেন্ট কজেস অফ হিমোপ্টাইসিস উইথ দেয়ার ফিজিক্যাল সাইন। সো ফিজিক্যাল সাইনটা আসলে ডিপেন্ড করবে যে হচ্ছে এর কজ গুলা কি। হিমোপ্টাইসিস এর ইম্পর্টেন্ট 5টা কজ যদি লিখতে বলে তাহলে আমরা এক নম্বরে লিখবো হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ব্রঙ্কিয়াল কার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন কজ অফ হিমোপ্টাইসিস। আর 2 নম্বরে লিখবো যে আমরা যে পালমোনারি টিউবারকুলোসিস। 3 নম্বরে আমরা পালমোনারি এম্বোলিজম, পালমোনারি ইনফেকশন আমরা 3 নম্বরে লিখবো। 4 নম্বরে আমরা লিখবো যে যদি অ্যাকুট এলভিএফ থাকে তাহলে অ্যাকুট এলভিএফ একটা ইম্পর্টেন্ট কজ অফ হিমোপ্টাইসিস। তাছাড়া ব্রঙ্কিয়েক্টেসিসটা এখানে আনতেই হবে। 5টা যদি আমরা বলি তাহলে একটা 5টার ভিতর ব্রঙ্কিয়েক্টেসিস আসবে। তাছাড়াও যদি আমরা চিন্তা করি তাহলে আমরা লাং অ্যাবসেস, নিউমোকক্কাল নিউমোনিয়া, ব্লিডিং ডিসঅর্ডার এগুলো আমরা রাখতে পারি। আর কিছু আনকমন ডিজিজ আছে লাইক উইগনারস গ্রানুলোমাটোসিস, ফুডপাস্টিউর সিনড্রোম, এগুলোতে হিমোপ্টাইসিস হয়। তো 5টা যদি চায় তাহলে আমরা ওই দিকে যাব না। আর কজেস, হোয়াট ইজ হিমোপ্টাইসিস এন্ড হোয়াট ইজ দ্য কজ। তাহলে হিমোপ্টাইসিস এর তো আমরা কি বলি, কাফিং আপ অফ ব্লাড ইজ কল্ড হিমোপ্টাইসিস। এখন ইম্পর্টেন্ট কজ যদি এইভাবেই লেখে যে কজেস অফ হিমোপ্টাইসিস তাহলে আমরা এটাকে ভাগ করে লিখতে পারি যে রেসপিরেটরি কজ, কার্ডিওভাস্কুলার কজ, ব্লিডিং ডিসঅর্ডার এন্ড সাম আদার কজ। যদি আমরা রেসপিরেটরি কজ বলি তাহলে আমরা একটু আগে বললাম যেরকম যে লাং ক্যান্সার অর ব্রঙ্কিয়াল কার্সিনোমা, পালমোনারি টিউবারকুলোসিস, তারপরে আমরা বলতে চাইছি ব্রঙ্কিয়েক্টেসিস, পালমোনারি ইনফেকশন, লাং অ্যাবসেস, নিউমোকক্কাল নিউমোনিয়া। কার্ডিয়াক কজের ভিতরে অ্যাকিউট এলপিএফ, ব্লিডিং ডিসঅর্ডার এন্ড আদার্স কজের ভিতরে আমরা এখানে কিছু ড্রাগস আছে যেগুলোর কারণে হিমোপ্টাইসিস হতে পারে, লাইক অ্যান্টিকোয়াগুলেন্ট, ওয়ারফেরিন আছে। সাথে কিছু আনকমন ডিজিজ আমি বললাম, একটা হচ্ছে ওয়েগনার্স গ্রানুলোমাটোসিস, ফুডপাস্টিউর সিনড্রোম, এন্ড অ্যানাদার ইজ হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জেকটেসিয়া। সো এগুলো আমরা নাও লিখতে পারি, অথবা যদি সময় থাকে পরীক্ষার হলে তাহলে আমরা লিখতে পারি, তাহলে এগুলা গুড মার্কস ক্যারি করবে। তো যদি কজ এইভাবে সরাসরি আসে তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এখন যদি কোশ্চেন হিসেবে আসে যে এ 35 years old male presented with recurrent hemoptysis for 2 months. তো 3 important possible respiratory disease with expected physical sign. তো এক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে রেসপিরেটরি ডিজিজ এবং বয়সটাও বলে দিয়েছে যে মেল অ্যান্ড 35 years old। সেক্ষেত্রে আমরা পালমোনারি টিউবারকুলোসিস কে রাখতে পারি আগে। 2 নাম্বার আমরা ব্রঙ্কিয়েক্টেসিস রাখতে পারি। 3 নাম্বার আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা কেও রাখতে পারি। কিন্তু আমরা এই ক্ষেত্রে 2 মাস যেহেতু হিস্ট্রি, সেহেতু আমরা অ্যাকিউট কজ লাইক পালমোনারি ইনফেকশন এটাকে আমরা এখান থেকে হয়তো বাদ দিতে পারি। তো এটার যদি ফিজিক্যাল সাইন আমাদের খুঁজতে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে লিখবো যে ফিজিক্যাল সাইনের ভিতরে যে জেনারেল এক্সামিনেশন এন্ড রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে এনিমিয়া আছে কিনা, পেশেন্টের ক্লাবিং আছে কিনা, পেশেন্টের সায়ানোসিস আছে কিনা, পেশেন্টের লিম্ফেডিনোপ্যাথি আছে কিনা, পেশেন্টের ওয়েট লস আছে কিনা, ক্যাটেকটিক কিনা, পেশেন্টের জন্ডিস আছে কিনা, এগুলো আমরা লিখবো। আর রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে আমরা দেখবো যে পেশেন্টের যে যদি বাইল্যাটারাল যদি বেসাল ক্রিপিটেশন পাওয়া যায় তাহলে আমরা ব্রঙ্কিয়েক্টেসিস এর দিকে যাব। যদি অ্যাপেক্স এর দিকে
ফাইব্রোসিস এর ফিচার পাওয়া যায় তাহলে আমরা টিবির দিকে যাব। আবার যদি দেখা যাচ্ছে একটা কলাপস পাওয়া যাচ্ছে অথবা একটা মাসলেশনের ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে তাহলে আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা চিন্তা করব। অথবা প্লুরাল ইফিউশন যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা টিবি, ম্যালিগন্যান্সি এগুলা চিন্তা করবো। তো এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আসলে কজের উপরে। তো এইভাবে আমরা ভাগ করে লিখলে কতগুলো পয়েন্ট লিখতে পারবো। এভাবে লিখলেই কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। তো এরপরে যদি এখানে কোশ্চেন থাকে যে এটা এই এই হিমোপ্টাইসিস এর পেশেন্ট গুলাকে কিভাবে ইনভেস্টিগেট করব, তাহলে আমরা পেশেন্টের কি কি টেস্ট করব, যে একটা পেশেন্টকে সিবিসি কমপ্লিট ব্লাড পিকচার আমরা দেখব যে হিমোগ্লোবিন কত আছে, ইএসআর কত আছে। যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিন্তু আমাদের ব্লাড গ্রুপিং করে ব্লাড ট্রান্সফিউশন করা লাগবে। আর যদি হলো যে এরপর আমরা হাই ইএসআর যদি পাই তাহলে কিন্তু যে কজ গুলা যেমন টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সি এগুলো হাই ইএসআর পাওয়া যায়। এরপরে আমরা পেশেন্টের টেস্ট টেস্টে করে দেখবো যে নিউমোনিয়া, টিউবারকুলোসিস আর ম্যালিগনেন্সি এগুলোর কোনো ফিচার আছে কিনা, বা ব্রঙ্কিওটেসিস এর কোনো ফিচার আছে কিনা। এরপর হচ্ছে স্পুটাম এক্সামিনেশন করব। স্পুটামে দেখবো যে এবি, আমরা জিন এক্সপার্ট, স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল এগুলো দেখবো। স্পুটামোগ্রাম, স্টেনিং, কালচার সেন্সিটিভিটিও করতে পারি। এই ইনফরমেশন গুলো আমরা দেখার পরে যদি এখানে যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা টেস্ট টেস্ট সিটি স্ক্যান করতে পারি। সিটি চেস্ট এটা করলেও আমরা মাসলেশন বুঝতে পারবো। সাথে যদি টিউবারকুলোসিস এর ফিচার থাকে সেগুলোও চলে আসবে। আবার হচ্ছে যদি এইচআর সিটি স্ক্যান করি তাহলে ব্রঙ্কিওটেসিস সেটাও আমরা ডায়াগনোসিস করতে পারবো। এভাবে কিন্তু আমরা এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আহ, আগাতে পারি। আবার ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এগুলাও দেখে নিতে পারি, যেহেতু পেশেন্টের হিমোপ্টাইসিস ব্লিডিং ডিসঅর্ডার একটা কজ। আর যদি আমরা কার্ডিয়াক কজ চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এগুলো আমরা করব। তো এটা কোশ্চেনটা এভাবে আমরা লিখতে পারি। আবার যদি একটি কোশ্চেন আসে যে a 20 years old male presented with profuse bleeding per mouth, what are the possibilities? প্রফিউজ ব্লিডিং হলে আমরা ওই পার মাউথ যদি এইভাবে বলে তাহলে সরাসরি হিমোপ্টাইসিস না বলে তাহলে আমরা হিমোপ্টাইসিস আর হেমাটোমেসিস যে এই দুইটি কজই মাথায় রেখে আমরা আগাবো। তো হেমাটোমেসিসের আমরা হিস্ট্রি নিব, প্রপারলি হিস্ট্রি নিয়ে দেখবো যে আসলে এটা ভমিটিং এর পরে হয়েছে কিনা, বা ভমিটিং সাথে সম্পর্ক আছে কিনা, নাকি কাফের সাথে সম্পর্ক আছে। যদি কাফের সাথে হয় তাহলে আমরা রেসপিরেটরি ডিজিজের দিকে আসবো। আর যদি দেখা যায় যে এই পেশেন্টটা একটা ভমিটিং এর হিস্ট্রি আছে বা লিভার ডিজিজের হিস্ট্রি আছে বা পিউডির মতো হিস্ট্রি আছে, এরপরে ব্লিডিং হয় তাহলে আমরা হেমাটোমেসিস এর দিকে যাব। সো এই ধরনের ট্রিকি কোশ্চেন থাকলে হুটহাট একটি সিস্টেমে না যেয়ে এভাবে ভাগ করে দিলে আমার মনে হয় যে ভালো নাম্বার পাওয়া যাবে। এরপরে যদি একটি কোশ্চেন নিয়ে আলোচনা করি যে এ পারসন উইথ হিমোপ্টাইসিস হাউ উইল উই প্রসিড টু ডায়াগনোস সাচ এ কেস। তো এটা আমার মনে হয় আলোচনা হয়ে গেছে আজকে এটা। তো নেক্সট কোশ্চেন যেটা আছে যে এ 40 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ 3 weeks হিস্ট্রি অফ হিমোপ্টাইসিস হাউ উইল ইউ প্রসিড। সো 3 মান্থ 3 উইকস যদিও হয় তাহলে আমার মনে হয় এটাও আলোচনা হয়ে গেছে যে পালমোনারি টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সি, ব্রঙ্কিওটেসিস এগুলো আমরা অবশ্যই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে রাখবো। সাথে ব্লিডিং ডিসঅর্ডার, হার্ট কজ, এলপিএফ এগুলাকে রেখে আমরা ওইভাবে আগাবো। তো আজকে যেটা লাস্ট কোশ্চেন দেখা যাচ্ছে যে হিমোপ্টাইসিস এর হাউ উই ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট হিমোপ্টাইসিস ফ্রম হেমাটোমেসিস। তো ক্লিনিক্যালি কিভাবে আমরা হিমোপ্টাইসিস থেকে হেমাটোমেসিস আলাদা করব, এটি আমার মনে হয় যে এটা ইম্পর্টেন্ট হচ্ছে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। যে পেশেন্টের হিস্ট্রিতে পেশেন্ট কিভাবে হিস্ট্রিটা দিচ্ছে, যে পেশেন্টকে রেসপিরেটরি ডিজিজের হিস্ট্রি দিচ্ছে, নাকি পেশেন্ট লিভার ডিজিজের হিস্ট্রি দিচ্ছে, নাকি পিইউডির হিস্ট্রি দিচ্ছে। যে ডিজিজের হিস্ট্রি দিবে, যে একটা পেশেন্টের কাফ, হিমো কাফের সাথে চেস্ট পেন, স্পুটাম, শর্টনেস অফ ব্রেথ, তারপরে হলো যে হিমোপ্টাইসিস থাকে বা কাফিং আউট অফ ব্লাড যখন হয় তখন আমরা হিমোপ্টাইসিস এর দিকে যাব।
আবার যদি একটা পেশেন্টের যদি জন্ডিস, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন আর অ্যাসাইটিস এর হিস্ট্রি দেয়, তাহলে আমরা যেরকম এটাকে সিএলডি উইথ রাপচার ইসোফেজিয়াল ভ্যারিসেস হিসেবে হেমাটিমেসিস মনে করতে পারি। অথবা যদি একটা পেশেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন অর অ্যাবডোমিনাল পেইন এর হিস্ট্রি দেয়, তারপরে পেশেন্টের নউশিয়া, ভমিটিং এগুলা থাকে, বা ইনি পাসেস অফ ব্ল্যাক স্টুলের হিস্ট্রি দেয়, তাহলে সেটা হেমাটিমেসিস এর দিকে আসবে। সো এইভাবে ক্লিনিক্যাল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট থাকবে। সাথে ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা যদি দেখি যে পেশেন্ট রেসপিরেটরি সিস্টেমে ফাইন্ডিংস, তাহলে আমরা হেমোপ্টাইসিস নিয়ে চিন্তা করব। আর যদি দেখা যায় যে না, পেশেন্টের লিভার সিরোসিস এর ফাইন্ডিং পাওয়া যাচ্ছে, বা ডিউটেনাল পয়েন্ট টেন্ডারনেস পাওয়া যাচ্ছে, তাহলে আমরা হেমাটিমেসিস এর দিকে যাব। তো আমার মনে হয় যে এই ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করার জন্য যে আমরা হিমোপ্টাইসিস এবং হিমাটিমেসিস এর যে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন দুটার থেকেই আমরা আগাবো। সো হিমোপ্টাইসিস যদি থাকে, আমার মনে হয় পরীক্ষায় এখন অ্যান্সার করতে পারবো। আজকে আমরা রেসপিরেটরি ফেলিওরটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। আমার মনে হয় যে আজকে আমরা এইখান থেকে রিটেন পর্ব যেটা, রিটেনের আজকের পার্টটা আজকে মনে হয় এখানেই শেষ করব। আজকের মতো মনে হয় রিটেনটা আমরা এইটুকুই আলোচনা করলাম যে রেসপিরেটরি সিস্টেম যদি সিস্টেমের ভিতরে যে ইনভেস্টিগেশন, এক্সামিনেশন, ব্রেথলেসনেস এন্ড হিমোপ্টাইসিস নিয়ে যদি পেশেন্ট আসে, তাহলে কি কি রিটেন কোশ্চেন হতে পারে এবং সেগুলো আমরা কিভাবে লিখতে পারি, এইটুক আলোচনা আজকে করলাম। আজকে এরপরের যে সেশনটা হবে, এরপরের রিটেন কোশ্চেন ধরে ধরে আমরা আলোচনা করব। আর এর ভিতরে যদি যারা আপনারা এই ডিসকাশন শুনলেন, যে এরপরে কোনো যদি কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো যদি আপনারা জানান, তাহলে সেগুলো আমরা নেক্সট সেশনে আলোচনা করব। তো আজকে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে যারা ধৈর্য ধরে কষ্ট করে এই কোশ্চেন গুলা শুনেছেন। যদি কারো কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমরা আসলেই থ্যাঙ্কফুল এ ব্যাপারে। আর সবাইকে গুড নাইট, ভালো থাকবেন। এবং ফাইনাল প্রপ যেহেতু খুব বেশি দিন নাই, রিটেনের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছেন। তো প্রিপারেশন নিতে থাকেন এবং আমাদের এই টপিকস গুলোর সাথে থাকলে আমার মনে হয় সবার জন্য সেটা হেল্পফুল হবে আর কি। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।